আর সন্দীপ ঘোষ দুর্নীতির পাহাড়ে অর্ণবের কাছে আসবো। সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি করে যে দুর্নীতি, সেই আরজি করে দুর্নীতিতে সিবিআই। আবার চলে যাব অর্ণবের কাছে। অর্ণব কেন চেয়েছিলেন, কি চেয়েছিলেন আখতার আলী, একবার জিজ্ঞেস করো যে কেন চেয়েছিলেন তিনি। জানাত আমরা লড়বো ওনাদের হয়ে। দেখো, যে বিষয়টা মূল এখানে রয়েছে তা হলো এই যে একটা সমান্তরাল তদন্ত চলতে পারে না কোনো ঘটনায়। কারণ এই আরজি করের ঘটনা 9 আগস্ট দুপুর থেকে যেভাবে উত্তাল হয়েছে রাজ্য, সেই জায়গাতে এটা স্পষ্ট হয়ে গেছে ঘটনা একটাই, অর্থাৎ এবং দেখো সিংহভাগ অভিযোগ এক চিকিৎসক, সিনিয়র রেসিডেন্ট ডাক্তার, তার ধর্ষণ, খুন। শুধু তাই নয়, এই চ্যাপ্টারটাতে সমস্ত জুনিয়র ডাক্তারদের প্রত্যেকের সিংহভাগ অভিযোগ কিন্তু ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবং ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে তার সময়কালের আর্থিক দুর্নীতি তদন্ত কি হয়েছে না হয়েছে তার জানানোর জন্য 16 তারিখ অগস্ট মাসে একটা নির্দেশিকা বলে রাজ্য সরকার সিট গঠন করলো। কাজী কলকাতা হাইকোর্ট বলছে যে যদি সিট তুমি গঠন করো কোন একটা প্রাথমিক অনুমানের ভিত্তিতে ডাক্তার সন্দীপ ঘোষের জামানায়, তাহলে এটা স্পষ্ট যে আরজি কর হাসপাতালে দুর্নীতি বা অনিয়মের মতো ঘটনা ঘটেছে। তাই রাজ্য সেটাকে রিভিল করতে চায়, তার রহস্য ভেদ করতে চায়, তাই সিট গঠন করছে। কিন্তু ঘটনা তো একটা, সিবিআই ইতিমধ্যে তদন্ত করছে, সুপ্রিম কোর্টের নজরদারিতে এই মুহূর্তে তদন্ত চলছে। তাহলে দুটো প্যারালাল ইনভেস্টিগেশন এজেন্সি, অর্থাৎ একদিকে সিট রাজ্যের পুলিশ, অন্যদিকে সিবিআই, দুটো এজেন্সি আলাদা করে সমান্তরালভাবে তদন্ত করতে পারে না। যেখানে কমন অর্থাৎ দুটো জায়গাতেই কমন যে অভিযুক্ত অ্যাকিউজ তার নাম ডাক্তার সন্দীপ ঘোষ। তাই কলকাতা হাইকোর্টের দেওয়া একটি রায়, তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং সহকারী বিচারপতি ছিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ, তাদের যে রায় ছিল বকটুই মামলায়, তোমার মনে থাকবে সেখানেও রাজ্য সরকার সিট গঠন করেছিল, সেখানেও সিবিআই হয়েছিল, কিন্তু সেই সিটটাকে বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তিনি বলছেন যে আমি নিজে জানি ওই জাজমেন্ট দেওয়ার সময় সুপ্রিম কোর্টে একাধিক জাজমেন্ট আমাদের বিবেচনায় এসেছিল। কাজে এই মুহূর্তে এই সমান্তরাল তদন্ত হাইকোর্ট জানার পর এটাকে ডিসঅ্যালাউ। এবার আমার প্রশ্ন, আখতার আলী, অর্ণব তোমার পাশাপাশি কাছাকাছি তরুণজ্যোতি তিওয়ারি আছে, তার সঙ্গে যদি কথা বলা যায়, কারণ আখতার আলী আইনজীবী, যে আখতার আলী তো চেয়েছিলেন ইডি, কিন্তু সিবিআই হলো তোমার ডান দিকেই তরুণজ্যোতি, জানি না কথা বলার সম্ভব হবে কিনা, কিন্তু সিবিআই চেয়েছিলেন, হলো কেন ইডি, এইটা জানতে চাইবো। দেখো, এক্ষেত্রে আমি তোমাকে তরুণজ্যোতির কাছে যাওয়ার আগে আমি বলি, তরুণজ্যোতি বাবু যদি একটু আসেন লাইভে, যদি একটু কথা বলা যায়, আমি তরুণজ্যোতি বাবুর সাথে কথা বলবো। দেখো, শিডিউল অফেন্সের ক্ষেত্রে সরাসরি ইডিকে তদন্তভার দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু এখানে নেই, এবং মামলাতে চাইলেন ইডি মূলত যারা আর্থিক অপরাধ তদন্ত করে, কিন্তু এক্ষেত্রে আপনারা পেলেন সিবিআই, তাতে তো আপনাদের মামলাদের আসল উদ্দেশ্য কি সফল হবে না? আমরা দুটোই চেয়েছিলাম, সিবিআইও চেয়েছিলাম, ইডিও চেয়েছিলাম। আপনি প্রেয়ারগুলো যদি দেখেন তাহলে হবে। যদি সিবিআই তদন্ত করে তাহলেও আমার উদ্দেশ্য সফল হবে। কারণ হচ্ছে সিবিআই ইনভেস্টিগেট যখন করবে, ফিনান্সিয়াল স্ক্যাম আছে, যখন ফিনান্সিয়াল স্ক্যামে যখন কেস রেজিস্টার্ড হবে, কোয়াইট নর্মাল শিডিউল অফেন্স হিসাবে ইডি এর মধ্যে আসতে বাধ্য। আচ্ছা, ইডি আসবে, সুতরাং আমার উদ্দেশ্য সফল হবে। কারণ বলছেন সিবিআই সঙ্গে সঙ্গে আমরা ইডি তদন্তটা আমরা হাইকোর্ট থেকে হাসিল করেছি। ইনডাইরেক্টলি তাই। শুধু তাই নয়, এটা এরকম কোনো তদন্ত নয় যে সিবিআই ইডি নিজের মতো করে যাবে, কোর্টে তত্ত্বাবধানে হবে, কোর্টে রেগুলার রিপোর্ট ফাইল করা হবে, জুডিশিয়াল ইন্টারভেনশন একটা থাকবে এর মধ্যে। মানে এটা হাইকোর্টের নজরদারিতে তদন্ত বলতে পারে। একদম একদম একদম, কারণ হাইকোর্ট ম্যাটার পেন্ডিং রেখেছে, 3 সপ্তাহের মধ্যে সিবিআই কে রিপোর্ট ফাইল করতে বলেছে। ওকে, তরুণজ্যোতি তিওয়ারিকে অনেক ধন্যবাদ। আমি অর্ণবের কাছে আসবো। অর্ণব, কি এখনো পর্যন্ত সিবিআই কে বলা হয়েছে, কবের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে, কবের মধ্যে তদন্ত সম্পূর্ণ করতে হবে, এই রকম কোনো নির্দেশ আছে কিনা হাইকোর্টের পক্ষ থেকে? দেখো, এই ডাক্তার সন্দীপ ঘোষ জামানায় পুরো তদন্তটা সিবিআই কে দেওয়া হলো, এটা ঠিক, কিন্তু হাইকোর্টের নজরদারিতে তদন্ত হবে, অর্থাৎ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সুপারভিশন এবং নজরদারিতেই তদন্তটা এখন চলবে, এবং 3 সপ্তাহের মধ্যে তাদের একটা প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ করতে হবে, অর্থাৎ এই বিচারপতি ভরদ্বাজের বেঞ্চে পেশ করতে হবে। অর্থাৎ সিবিআই নিজের মতো তদন্ত কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে না। এবং এক্ষেত্রে 16 তারিখ অগস্ট মাসের 16 তারিখ সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছিল, তারা তদন্ত শুরু করেছিল। তার যা নথি বা সাক্ষ্য যা এসছে সেগুলো কাল সকাল 10টার মধ্যে, শনিবার সকাল 10টার মধ্যে সিবিআই হাতে হ্যান্ড ওভার করতে হবে। অর্থাৎ হাইকোর্টের নজরদারিতে তদন্ত, সিবিআই তদন্ত, সিবিআই সিটের কাছ থেকে নথি নেওয়ার পর তদন্তকে এগিয়ে নিয়ে যাবে। এবং আরো একটা বিষয়,
ইডি তদন্ত কিভাবে করবে, যেটা তরুণজিৎ তিওয়ারি বললো, যেহেতু শিডিউল অফেন্সের মধ্যে আর্থিক অপরাধের তদন্ত সিবিআই করে না, তারা ক্রিমিনাল পার্ট অর্থাৎ ফৌজদারি অপরাধের তদন্ত করে, কাজেই ক্রিমিনাল পার্টের তদন্ত সিবিআই করবে। কারণ অনেককে যেমন দেহ বিক্রির অভিযোগ, অর্থাৎ মৃতদেহ সেগুলো বিক্রির অভিযোগ রয়েছে, একাধিক জনাকে পেসকে যারা ফেল করিয়ে টাকার বিনিময়ে পাস করানো হয়েছে, এই যে মানিটারি ট্রানজ্যাকশন, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। কাজে সেখানে কিন্তু একটা ক্রিমিনালিটিও লুকিয়ে রয়েছে, সেগুলোর তদন্ত সিবিআই করবে। কাছাকাছি ইডির তরফে আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আজকে মামলা চলার সময় রাজ্যের কাছ থেকে সিট যে এফআইআরটা করেছে সেই এফআইআর কপি তারা চায়, অর্থাৎ ইডি এই তদন্ত করতে কিন্তু এখনই তারা গোড়া থেকে নেমেছে এটা বলা যায়। কারণ ইডির আইনজীবী আদালতে তারা বলছেন রাজ্যের কাছ থেকে তারা এফআইআর কপি চাইছেন, কাজে এফআইআর কপির এখন আর দেওয়ার প্রশ্ন নাই। ওই এফআইআর নিয়ে এখন সিবিআই রেগুলার কেস করবে, এবং সিবিআই যদি রেগুলার কেস করে আর্থিক যদি কোনো অপরাধ থাকে সেখানে কিন্তু খুব সহজেই, যেমনটা আইনজীবী আমি আসবো অর্ণব তোমার কাছে। তবে তার আগে আখতার আলী কিছুক্ষণ আগেই প্রাক্তন ডেপুটি সুপার আরজি করের শুধুমাত্র নিউজ 18 বাংলাকে কি জানালেন দেখাবো। এই যে সন্দীপ ঘোষ অভিযোগের পাহাড়ে, তার বিরুদ্ধে সিবিআই। দেখুন, আমি অনারেবল কোর্টে রেসপেক্ট করব, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার এই আবেদনটা উনি মঞ্জুর করে সিবিআইকে ইনভেস্টিগেশন করতে দিয়েছেন, এবং সিট কমিটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই কেস ডায়েরি কালকের মধ্যে ট্রান্সফার করে দিতে। আমার এই যে লড়াইটা যেটা আমি শুরু করেছি, এই সংগ্রামটা আমার ছাত্রদের জন্য, ওই ছাত্রদের জন্য যাদেরকে ডক্টর সন্দীপ ঘোষের মতন লোক টার্গেট করতেন, তাদের জীবন থেকে খেলা করতেন। আর এই যে ডেড বডি প্রচার করা নিয়ে, এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে, যাতে যেটা মানুষের জন্যে, হিউম্যানের জন্যে ক্ষতিকারক, এগুলোকে প্রিভেন্ট করার জন্যে। তো আমি আশা করছি কি এবার জাস্টিস হবে। আমি এবার কেন করেছি, তার একটা কলেজ ধরুন, একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি, ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মাকে যদি কেউ শর্মসার করে, কেউ দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি, এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে।